আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনার সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন সম্মিলিত ইসলামী ব্যাংক শেষ পর্যন্ত নতুন চেয়ারম্যান এবং এমডি পেয়েছে। এটি একটি নিশ্চয়ই ভালো খবর। তাহলে ব্যাংকটি নতুন উদ্যমে শুরু করবে। প্রশ্ন হলো ৩৫,০০০ কোটি টাকার মূলধন নিয়ে ২ লাখ কোটি টাকার সংকট সামলাবে কী করে। এ নিয়ে আজকে আমাদের জার্নাল পর্যালোচনা। তাহলে শুরু করা যাক। অবশেষে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগ দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রে বলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শায়রুল হাসানকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও সিও পদে আব্দুর রহমান শিকদারকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের যোগ দেওয়ার আদেশের আগে বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তি নিতে হবে। শরিয়া ভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক মিলে এই ব্যাংকটি গঠিত হয়েছে। এই ব্যাংকে ৩৫,০০০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু হয়। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা, বাকি ১৫,০০০ কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হয়। গত বছরের ৩০শে নভেম্বর এই ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। মূলত অনিয়মের মাধ্যমে ব্যাংকগুলো থেকে বের করে নেওয়ার অর্থ পাচারের কারণেই ভঙ্গুর হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো, এবং এই ক্ষেত্রে এক্সিম ব্যাংক ছাড়া বাকি 4টি ব্যাংকই নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রাম ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের মালিক এস আলমের দখলে। দীর্ঘদিন ধরে গ্রাহকরা পথে পথে ঘুরছেন তাদের টাকা তোলার জন্য। কোনো কোনো জায়গায় হতাশা থেকে তারা, আমরা দেখেছি, মারমুখী হয়ে উঠেছিলেন। তারা ব্যাংকের শাখাগুলোতে তালা লাগিয়ে দিচ্ছিলেন। বিশেষ করে চট্টগ্রামে আমরা এই দৃশ্য দেখেছি, এবং ঢাকায়ও কেন্দ্রীয় ব্যাংকের সামনে তারা দীর্ঘদিন মিছিল করেছেন, মানববন্ধন করেছেন। পুলিশের সাথে তাদের মৃদু সংঘর্ষ হয়েছে। সরকার বলছে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের সুরক্ষা দিতে এই 5টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা ও ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান মেনেই এটি করা হয়েছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে প্রধান ভূমিকা রাখেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এস মনসুর। আহসান মনসুরের সক্রিয়তায় এই ব্যাংক একীভূতকরণ সম্পন্ন হয়। তবে হেয়ার কাট পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের অর্জিত মুনাফা কেটে নেওয়া, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ শূন্য করে দেওয়া, পুঁজিবাজারে লুটেরাদের দায়, অর্থাৎ ব্যাংক যারা লুট করলো তাদের দায় রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া, এবং এক্সিম ব্যাংকের মতন ব্যাংকে এই একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে রেখে এর চেয়ে খারাপ ব্যাংকে বাইরে রেখে এই প্রক্রিয়া করায় আহসান মনসুরের ব্যাপক সমালোচনা আছে দেশের আর্থিক খাতে। এই সম্মিলিত ইসলামী ব্যাংক হতে চলেছে রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক, একমাত্র রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক। সরকারি ব্যাংক হিসেবে এটি টিকে থাকবে বলেই সবার ধারণা। তবে একটি কথা আছে যে এটি শেষ পর্যন্ত আবার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা কতটা সহজ হবে সে নিয়ে প্রশ্ন আছে। এই ব্যাংকের সফলতা নিয়েও প্রশ্ন আছে। ব্যাংকটি টিকে থাকে, সাধারণত ব্যাংক টিকে থাকে আমানতকারীদের আস্থার উপরে। প্রায় 1.5 লাখ কোটি টাকা আমানতকারীদের পাওনা, 2 লাখ কোটি টাকার মন্দ ঋণ, এর বিপরীতে মাত্র 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে একটি ব্যাংক যখন যাত্রা শুরু করে তখন শঙ্কায় থাকতে হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত কোনো কোনো ব্যাংকের মূলধন প্রায় 400% ঋণাত্মক। একীভূত এসব ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডাররা কিছুই পাচ্ছে না, এবং তাদের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে, যেটি নিয়ে বাজারে অনেক অসন্তোষ আছে। সরকার প্রত্যাশা করছে 2 বছরে ব্যাংকটি দাঁড়াতে পারবে, কিন্তু অনেকেরই ধারণা 2 বছরে দাঁড়ানো খুব কঠিন। আগে গ্রাহকদের আস্থা আনতে হবে। নতুন ডিপোজিট তখনই আসবে যখন পুরনো গ্রাহকরা তাদের টাকা ঠিকমতো ফেরত পাবে, কিন্তু সেটা না হলে তো নতুন ডিপোজিট আসবেই না। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাংকের কর্মীদের কি হবে। সব কর্মী কি থাকবে? ছাঁটাই হবে? এত কর্মীর বেতন ভাতা এই ব্যাংকে বহন করে টিকে থাকতে পারবে? এক বিরাট আর্থিক চ্যালেঞ্জের মধ্যে এই ব্যাংকটি পড়ছে। এর বাইরে হলো শাখা। যেহেতু 5টি ব্যাংক, সব জায়গায় ওদের শাখা আছে আলাদা আলাদা নামে। এখন একটি ব্যাংক হওয়ার পরে শাখাগুলোর কি হবে, সেগুলো কিভাবে একীভূতকরণ করা হবে, কোন শাখা তুলে ফেলা হবে, কোন শাখা রাখা হবে, এক বিরাট যজ্ঞের মধ্যে পড়তে যাচ্ছে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর বাইরে যেটি হলো যে ব্যাংক কী ধরনের ব্যবসা করবে, খুব লুক্রেটিভ কিছু নতুন প্রোডাক্ট আনতে পারবে কিনা, সরকার কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে যাবে কিনা, তার এলসি করার ক্ষমতা কতটুকু থাকবে, কিংবা তার কোনো সত্যি সত্যি আন্তর্জাতিক বাজারে মার্কেটে যারা বায়ার্স আছে তারা স্বীকৃতি দেবে কিনা, অনেক প্রশ্ন রয়ে গেছে এই ব্যাংকটিকে ঘিরে। প্রতি মাসে 5 ব্যাংকের কর্মীদের বেতন ভাতা সহ পরিচালন খাতে ব্যয় হয় 350 কোটি টাকা, কিন্তু এই পরিমাণ অর্থ ব্যাংকগুলোর বিনিয়োগ এবং অন্যান্য খাত থেকে আয় হচ্ছে না। এতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই সম্মিলিত ইসলামী ব্যাংকের উপর বিপুল লোকসানের ভার এসে পড়েছে। এভাবে চলতে থাকলে সরকারের যোগান দেওয়া মূলধন খুব দ্রুতই ফুরিয়ে যেতে পারে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবসায়িক মডেল বা ধারণা সরকারের কাছে একেবারেই অস্পষ্ট, মানুষের কাছে অস্পষ্ট, অর্থনীতিবিদদের কাছে অস্পষ্ট, ব্যাংকারদের কাছে অস্পষ্ট। প্রায় 2000 কোটি টাকা আদায়ের নির্দিষ্ট পথরেখা, 2 লাখ কোটি টাকা আদায়ের নির্দিষ্ট পথরেখা বা রোডম্যাপ এখন পর্যন্ত ঘোষিত হয়নি। নিশ্চয়ই নতুন এমডি বা সিইও তিনি এটা করবেন। ওইসব গ্রিন গ্রহীতার সঙ্গে কখন কোন প্রক্রিয়া আলোচনা হবে, কতটুকু আদায়যোগ্য সে সম্পর্কে নীতিমালা অনুপস্থিত। আমানতকারীরা তাদের ধৈর্যের চূড়ান্ত সীমায় রয়েছেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ দানযোগ্য বিনিয়োগ তহবিল বলতে গেলে নাই, বা কোথায় সেই প্রশ্ন আছে। নতুন বিনিয়োগ না হলে এ ব্যাংক কোথা থেকে তহবিল ব্যবস্থা হবে, সেটাও একটি প্রশ্ন। বিনিয়োগ বহির্ভূত আয়ে বিরাজমান প্রতিযোগিতা তারা টিকে থাকতে পারবে কি? সরকার এসব ব্যাংককে বিনিয়োগ বহির্ভূত আয়ে বিশেষ সুবিধা দিলে অন্যান্য ব্যাংক নাখোশ হবে এবং তাদের ব্যবসা ঝুঁকির মধ্যে পড়বে। প্রচলিত খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে এ ব্যাংক লাভের মুখ দেখবে কি করে? সরকারি কোষাগার থেকে সরবরাহকৃত মূলধন তহবিল বর্তমান আমানতকারীদের দায় মিটিয়ে নতুন বিনিয়োগের জন্য আসলে তেমন কোনো অর্থ থাকবে না। সেক্ষেত্রে শেষ ভরসা হবে নতুন আমানত সংগ্রহ করা। সফল হতে হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষে নতুন এবং পুরনো আমানতকারীদের আস্থা অর্জন করে আমানত সংগ্রহ এবং তার উত্তম বিনিয়োগই সবচেয়ে বড় পথ, কিন্তু কাজটা বেশ কঠিন এবং আমরা দেখি যে সামনের দিনগুলোতে কি হয়। তবে প্রত্যাশা থাকবে যে 76 লক্ষ আমানতকারী এবং হাজার হাজার কর্মী তারা সকলেই যেন ন্যায় বিচার পান। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।